আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়নার সময় মুখোমুখির নতুন পর্বে। আমি লাবণ্য লিপি। এখন বর্ষাকাল, এই সিজনে কতগুলো নির্ধারিত তো রোগ আছেই, যেমন ডেঙ্গু, সর্দি, কাশি। তার পাশাপাশি আবার আমাদের যেটা অ্যালার্মিং, আবার করোনা দেখা দিচ্ছে। বর্ষার এই সিজনাল রোগ এবং করোনা, ডেঙ্গু এবং সর্দি কাশি, সাধারণ সর্দি কাশি সব বিষয়ে আমাদের আজকে একজন বিশেষজ্ঞ পরামর্শ দিবেন। তিনি হচ্ছেন ডক্টর আয়েশা শিল্পী, 250 শয্যা হাসপাতালের উপপরিচালক তিনি। চলুন আমরা আপার সঙ্গে কথা বলি। আপা কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। আবার একটু একটু করে করোনা দেখা দিয়েছে। আগে যেমন সবার অভ্যাস হয়ে গিয়েছিল, সেটা কিন্তু আবার সবাই ভুলে গেছে। নতুন করে যেটা সহজ করে, যাতে আমরা প্রতিদিন আমাদের দৈনন্দিন জীবনে যাতে আবার আমরা এই অভ্যাসগুলি ফিরিয়ে নিয়ে আসতে পারি, সেটা আপনি যদি আপনার মতো করে আমাদেরকে একটু বলেন। তো অনেকে আসলে আতঙ্কিত হয়ে পড়ছে, তো সেটাকে বলবো যে আসলে আতঙ্কিত হবেন না, কারণ কোভিড-19 সে 2020 সালে আমরা অতিক্রম করে আসছি, যেটা প্যান্ডেমিক আকারে ছিল সারা বিশ্বের জন্য। তো সেটা কিন্তু আমাদের ভ্যাকসিন দেওয়ার ফলে বিগত 2 বছর কিন্তু সংক্রমণটা অনেকটাই কম ছিল, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে সংক্রমণটা বাড়ছে এবং বিশ্বের অন্যান্য দেশেও বাড়ছে। মৃত্যুর খবর, হ্যাঁ, মৃত্যু খবর পাওয়া যাচ্ছে। যদি বিশ্বের অন্যান্য দেশে বাড়ছে, আমাদের বাংলাদেশেও সংক্রমণটা বাড়ছে। এই জন্য আমাদের সতর্কবার্তা সবাইকে আমরা দিচ্ছি, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, অধিদপ্তর থেকে, যাতে স্বাস্থ্যবার্তা, যেটা হলো যে স্বাস্থ্যবিধি মানলেই কিন্তু করোনা প্রতিরোধ করা সম্ভব। এই জিনিসটাকে আমরা শুরুতে 2020 সালে জোর দিয়েছিলাম, এখনও দিচ্ছি। কারণ করোনা তো ছড়িয়ে পড়ে কীভাবে? একজনের কাছ থেকে হাঁচি কাশির মাধ্যমে, এয়ারবোর্ন ড্রপলেট। এটা যখন আমরা স্বাস্থ্যবিধিটা মানবো, বাইরে বের হলে মাস্কটা পরিধান করা, হাত ভালো মতো বিশ থেকে সাবান দিয়ে ধুতে করা এবং নিরাপদ দূরত্ব বজায় রাখা, জনসমাবেশ এড়িয়ে চলা, এই যে জিনিসগুলো, এগুলো যদি মানি আমরা, তাহলে ছড়িয়ে পড়বে না। সংক্রমণটা যদি বেশি ছড়িয়ে পড়ে, আক্রান্ত বেশি হলে মৃত্যু ঝুঁকিটা অনেক বেশি। সেক্ষেত্রে বাচ্চারা, বয়স্ক যারা আছে, তারা ঝুঁকির মধ্যে পড়ে যাবে। সংক্রমণটা অবশ্যই কমিয়ে আনতে হবে, সেই জন্য স্বাস্থ্যবিধি বিকল্প কিছু নেই, সেটা প্রথমে মানতে হবে। এবং যারা আক্রান্ত, তাদেরকে আইসোলেশনে রাখা, এবং সেটা অবশ্যই হলো যে ডাক্তারের পরামর্শ নেওয়া, যে কার টেস্ট করতে হবে সেটা তো ডাক্তারই বুঝবে। এবং সাথে যদি বলি, যখন ডেঙ্গুর মৌসুম, বর্ষার মৌসুম, তো সব কিছু মাঝখানে একটু কথা আছে, সেটা হচ্ছে এবার শোনা যাচ্ছে যে করোনার উপসর্গগুলো একটু একটু আলাদা। ভাইরাস তো ওটা মিউটেশনের মাধ্যমে, জেনেটিক মিউটেশনের মাধ্যমে তার চেঞ্জ করে ফেলে, পরিবর্তন হতে থাকে। পরিবেশের সাথে সামঞ্জস্য হয়ে সে নানান রূপে চলে আসে। কখনো মারাত্মক আকারে এফেক্ট পায়, কখনো দেখা যাচ্ছে যে একদম দুর্বল হয়ে পড়ে, কখনো দেখা যাচ্ছে যে খুব বেশি উপসর্গ থাকে, তীব্র জ্বর, মাথা ব্যথা বা শ্বাসকষ্ট। দেখা যাচ্ছে অনেক সময় কারো কোনো উপসর্গই টের পাচ্ছে না, এত হালকা উপসর্গ, হয়তো বা তার হালকা মাথা ব্যথা করছে, হয়তো বা জ্বরটা এমন যে সে তো খেয়ালই করতে পারছে না, অথবা হালকা পেটে ব্যথা করছে, অথবা কারো লুজ মোশন দিয়ে শুরু হচ্ছে। কিন্তু সেটা যে একটা আমলে নিতে হবে, যে একটু পরিবর্তন হলে সেটা ডেঙ্গু বা কোভিড হতে পারে, অথবা অন্য কোনো রোগেও হতে পারে। কিন্তু সেটাকে মনে রাখতে হবে, যেহেতু এখন সিজনটা যদি ডেঙ্গু সাথে কোভিডও আছে, অবশ্যই যে কোনো পরিবর্তন আসুক না কেন চিকিৎসকের পরামর্শ না। কারণ একটু যদি দেরি করে, সে যদি দেখা যাচ্ছে যে মনে করে যে না, আমার একটু জ্বর হয়েছে, আমি কোনো টেস্ট করবো না, আমি বাসায় বসে প্যারাসিটামল খেলাম বা একটু অবহেলা করলাম, তাহলে কিন্তু ঝুঁকিটা অনেক বেশি। যদি ডাক্তারের পরামর্শ নিয়ে কাজটা করে বা টেস্টটা করিয়ে নেয়, তার উপসর্গ থাকলে, তাহলে কিন্তু ঝুঁকিটা মুক্ত থাকতে পারে। এবং যে কোনো মুহূর্তে তার কী কী সমস্যা হচ্ছে এবং তার কী ট্রিটমেন্টটা দরকার, সেটা সে জানতে পারবে। কিন্তু এই যে অবহেলা করাটা, এই যে নিজেকে অবহেলা করা, হয়তো বা সে পজিটিভ, সে হয়তো বা টেস্ট করলো না, এবং বাসার অন্যান্য সদস্য যারা আছে পরিবারে, হয়তো শিশু থাকলো, বয়স্ক, তারা আক্রান্ত ঝুঁকিটা বেশি, ছড়িয়ে পড়লো একজনের কাছ থেকে আরেকজনের। তাহলে আমাদের দরকার হলো যে নিজেকে সচেতন রাখা, অন্যকে সচেতন করা। সবাই সচেতন হওয়ার ব্যাপারটা তো আছেই, যিনি আক্রান্ত তার সচেতনতা মনে হয় একটু বেশি দরকার। অবশ্যই তিনি যদি নিজেকে আলাদা করে ফেলেন, তিনি যদি সচেতন হন, অন্য যারা সুস্থ আছে তাদের থেকে যদি একটু দূরত্ব রাখেন এবং তাকে আইসোলেশন নিজে যদি মনে করে, অবশ্যই এটা সহজে প্রতিরোধ করা সম্ভব। যদি সে উপসর্গ যদি ফিল করে, মনে করে যে না, তার একটু শারীরিক নর্মাল জীবনযাত্রা থেকে একটু ব্যাহত হচ্ছে, হয়তো বা সে নর্মালি তার কোনো সমস্যা ছিল না, কিন্তু একটু নাক দিয়ে সর্দি পড়ছে, অথবা তার মাথা ব্যথা করছে, অথবা তাহলে যে বললেন যে লুজ মোশন হচ্ছে, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। চিকিৎসকের নির্ধারণ করবে। হ্যাঁ, যে কোনো উপসর্গ থাকতেই পারে। উপসর্গ যদি একটু যদি হয়, সেটাই চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসাটা করা, যে আসলে তার কি কোভিড নাকি ডেঙ্গু, সেটা তো চিকিৎসকই বলতে পারবে তা আসলে কোন সমস্যাটা হচ্ছে। আপা, এখন তো বৃষ্টির সময়, এবং আমরা যতই বলি না কেন, তারপরেও যে জায়গায় জায়গায় পানি জমানো, বোতলে পানি জমানো, ফুলের টবে, এগুলো তো আসলে হতেই থাকে, এবং ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে মানুষ। তো এখন ডেঙ্গুতে আক্রান্ত হলে তার
পরামর্শ আপনি কি দিবেন? সে কিভাবে তার চিকিৎসা নেবে এবং তার মানে সেবা শুশ্রূষা কিরকম হবে? যেহেতু ডেঙ্গুর মৌসুম কিন্তু এইটাই, বর্ষা মৌসুমে ডেঙ্গু প্রাদুর্ভাব বেশি দেখা যায়। অন্যান্য সময়তে ডেঙ্গু রোগী পাওয়া যায়, কিন্তু এই সময়টা প্রাদুর্ভাব বেশি। সেই জন্য আমাদের প্রি মনসুন, মনসুন, পোস্ট মনসুন 3টা ভাগ করা হয়, যে 3টা মৌসুমে যে কাজ করতে হয়, যাতে বর্ষা মৌসুমে ডেঙ্গু মশার প্রাদুর্ভাবটা কম থাকে। কিন্তু আসলে কেউ সচেতন হয়ে সেই কাজটা করে না। যেমন নিজের বাসা বাড়িতে সবাই দেখা যাচ্ছে যে ফুলের টব তো রাখছেই, সেখানে পানিটা যে জমছে, সেই পানিটা 3 দিনের মধ্যে না ফেলে ওইখানে ডেঙ্গু মশার ডিম পারে। তাহলে তো উচিত হলো যে ডেইলি পারলে পানিটা ফেলে দেওয়া, অথবা 3 দিন অন্তত অবশ্যই চেঞ্জ করা দরকার। এবং চেঞ্জ যে করবে, সেই পানিটা যখন ফেলে দিচ্ছে, আশপাশটা চারিদিকে কিন্তু ডেঙ্গু মশার লার্ভাটা থেকে যাচ্ছে। হ্যাঁ, কেউ যদি চেঞ্জ করে অবশ্যই ভালো মতো ঘষে ঘষে চেঞ্জটা করতে হবে, কারণ সেখানে যদি লার্ভা থাকে সেখান থেকে অ্যাডাল্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং পানিটা যদি ফেলে রাখি, নর্মাল ঢাকনা দিয়ে রাখলাম না, গ্লাসের পানি, সেটা 3 দিন পরে ডেঙ্গু মশার ডিম পারবে। তাহলে আমাদের ফ্রিজের পানি যেটা জমছে, এসির পানি, সবটা তার ঘরের মধ্যেই কিন্তু বংশ বিস্তার হচ্ছে, বালতি পানি সবটাই ঢেকে রাখতে হবে। কারণ আমার ঘরের মধ্যে যদি ডেঙ্গু মশা জন্মগ্রহণ করে, তাহলে বংশ বিস্তার তো ঘর থেকে হচ্ছে। আশপাশটা নিজের ঝোপঝাড়া এলাকাটা নিজেরই তো পরিষ্কার করতে হবে। সাথে যদি বলি বাইরের যে কাজটা সিটি কর্পোরেশন সেটা তো করছে, কিন্তু মানুষের বাসা বাড়িটা তো নিজেকে পরিষ্কার রাখতে হবে। বা ছাদ বাগান যারা করছে, ছাদে কিন্তু মিষ্টি পানি জমছে, সেটাকে ক্লিন করা। তার মানে নাগরিক দায়িত্ব কিন্তু অনেক। নিজের দায়িত্ববোধের জায়গা থেকে যদি নিজে ভালো থাকতে পারি, পরিবারকে ভালো রাখতে পারি, তো দেশও তো ভালো থাকবে। এই জিনিসটা আসলে মানুষ ভুলে যায়। আমি নিজে সচেতন হব এবং আমার পরিবারকে সচেতন রাখবো। হ্যাঁ, সেটাই হলো দরকার। কারণ ডেঙ্গু তো সেই 2000 সাল থেকে শুরু, আজকে 2025 সাল, 25টা বছর আমরা ডেঙ্গুর সাথে বসবাস করছি। তাহলে কেন আমরা নির্মূল তো একদম করা যায় না, কারণ ডেঙ্গু মশা কোনো এলাকায় ঢুকলে একবার সহজে বের হয় না, কিন্তু আমরা তো আক্রান্ত কমিয়ে আনতে পারি। তাহলে মৃত্যু ঝুঁকিটা আমার কমবে। তাহলে প্রতি বছরই কেন বাড়ছে? তার আমাদের যে বুঝতে হবে যে নিজের যে দায়িত্ব, সেই জায়গাটা আমরা দায়িত্ব পালন করছি না। নিজের বাসা বাড়িটা পরিষ্কার রাখছি না, কাউকে আমরা সচেতন করছি না, আশপাশের মানুষজনকে। কারণ আমরা তো স্বাস্থ্য বার্তা দিচ্ছি, সবাইকে সচেতন করছি, কিন্তু ব্যক্তি মানুষ যদি সচেতন না হয়, নিজে ভালো যদি নিজে না বুঝে, নিজেকে যদি ভালো না বাসে, পরিবারকে যদি ভালো না বাসে, দেশকে যদি ভালো না বাসে, তাহলে তো আগাতে পারবো না সামনের দিকে। তাহলে সবাইকে মিলে একসাথে কাজ করতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আচ্ছা, আবার ডেঙ্গু আক্রান্ত হওয়ার পরে আসলে তার চিকিৎসা কিরকম হবে এবং বাড়িতে তার সেবা কিরকম? অনেক আছে যে ডেঙ্গু হলে ভয় পেতে, যে আমার ডেঙ্গু হয়েছে, আমার না জানে কি হবে। আসলে ভয় পাওয়ার কিছু না, যে কোনো রোগ হতেই পারে, কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অনেকে দেখা যাচ্ছে যে ডেঙ্গু হওয়ার পর সেই মেইন চিকিৎসা হলো যে ফ্রিজ জাতীয় খাবারটা ঠিকমতো গ্রহণ করা, মানে তরলের ভারসাম্যটা রক্ষা করা। সেটা যদি সে বাসায় ঠিকমতো খেতে পারে, যেটা সে খাচ্ছিল নর্মাল জীবনযাত্রায়, সেটা যদি খেতে পারে, সাথে বেশি পরিমাণে পানি বা জুস খেলো, বা ডালের পানি চাইলে সে খেতেই পারে, বা ওটস স্যালাড, এটা খেতে পারলে সে বাসা থাকলো। কিন্তু যদি এমন হয় যে খেতে পারছে না, বমি করছে, পেটে ব্যথা করছে, তাহলে চিকিৎসকের সামনে হাসপাতালে ভর্তি হলো। এখন এই পেশেন্টটা যদি এমন হয় যে খেয়াল করলো না, সে তার পেটে ব্যথা করছে, সে বাসায় বসাচ্ছে, সেই পেশেন্টটা হঠাৎ করে শকে চলে যেতে পারে, ঝুঁকিটা অনেক বেশি মৃত্যু। তাহলে এই যে নিজের প্রতি খেয়াল না করা, অবহেলা করা, এটাই কিন্তু মৃত্যুর ঝুঁকি অনেক অন্যতম কারণ। তো এই জন্য বাসায় থাকলেও সে চিকিৎসকের পরামর্শ মতো থাকবে, জ্বর হলে প্যারাসিটামল খাবে, এবং অ্যান্টিবায়োটিক খাওয়ার তো তার দরকার নেই কোনো ইনফেকশন ছাড়া। সে ঠিকমতো খাবারটা যদি খেতে পারে, তাহলে বাসা থাকতে পারবে। প্লাটিলেট প্রতিদিন কাউন্ট করার দরকার কত? না, যদি পেশেন্টটা দেখা যাচ্ছে যে প্লেটলেট কাউন্টটা জ্বরের পর থেকে কমতে থাকে, অনেকে দেখা যাচ্ছে যে এরকমও কমতে থাকে 50-10,000 নিচে নেমে আসে, তারপর পেশেন্ট সুস্থ থাকে। যদি সে এই যে বললো ফিড ম্যানেজমেন্টটা পরিমাণ ঠিক মতো যদি খেতে পারে, তাহলে সমস্যা হয় না। কিন্তু যদি সে খেতে না পারে, তার যদি শ্বাসকষ্ট হয়, বমি হয়, তখন কিন্তু স্যালাইন দিতে হবে, তাকে হাসপাতালে ভর্তি করার দরকার পড়তে পারে। একটা শিশু যদি আক্রান্ত হয়, বাচ্চাদের তো আসলে খাওয়ানোটাও একটা টাফ। হ্যাঁ, এবং যেটা দরকার সেটাই তারা খেতে চায় না। সেই ক্ষেত্রে কি আসলে হাসপাতালে নেওয়াটা জরুরি, নাকি বাসায় তাকে কিভাবে আসলে? যদি বাচ্চা বা বয়স্ক যাদের একটু ঝুঁকিপূর্ণ বেশি, যাদের উপর ক্ষমতা অনেকটা কম থাকে, সেক্ষেত্রে বাচ্চা যদি আক্রান্ত হয়, তার যদি দেখা যাচ্ছে বাসায় সে খেতে পারছে, যা অভিভাবক আছেন, বাবা মা আছেন, হয়তো প্যারাসিটামল খায়, জ্বরটা কমলো, খেতে পারলে কিন্তু সমস্যা নেই। যদি বাচ্চাটা একদমই খেতে না পারে, মুখে কিছুই খাচ্ছে না, তাহলে কিন্তু হাসপাতাল ভর্তি করতে হবে। কারণ খেতে না পারলে তখন তাকে ফ্রিটা দিতে হবে। অনেক সময় বমি হয় সাথে আপা। হ্যাঁ, জ্বরের সাথে বমি হতেই পারে, কিন্তু সেটা কতক্ষণ হচ্ছে, সে বমিটা খুব
খুব বেশি হচ্ছে কি না, দিনে কয়বার করছে বা কয়বার সে লুজ মোশন হচ্ছে, সেই জিনিসটা বা আমার খেয়াল রাখতে হবে। যে বাচ্চা যদি একদমই খেতে না পারে তাহলে হাসপাতালে ভর্তি করতে হবে, দেরি করা যাবে না। কারণ সময় দেখা যাচ্ছে আমাদের ডেঙ্গুতে 4টা সেরোটাইপ, ডেন 1, 2, 3, 4, অনেক সময় একটা দিয়ে আক্রান্ত হয়, আরেকটা দিয়ে সেকেন্ড টাইম আক্রান্ত হয়। তখন সেকেন্ড টাইম যখন আক্রান্ত হচ্ছে ডেন 3 বা 4 দিয়ে, তখন মারাত্মক জটিলতার মধ্যে পড়ে, এই পেশেন্টটা শকে চলে যায় খুব দ্রুত। এই জিনিসটা এই জন্য খেয়াল রাখা দরকার যে যে আক্রান্ত হচ্ছে সে কি আসলে খেতে পারছে কিনা, তার জ্বরটা কি খুব বেশি কিনা, অথবা তার কোনো ধরনের পেটে ব্যথা বা কোনো ধরনের শারীরিক সমস্যা দেখা দিচ্ছে কিনা, এটা চিকিৎসকের শরণাপন্ন হওয়া দরকার একদম। এই সময় যে কোনো বাচ্চার যেহেতু একটা ঋতু পরিবর্তনের সময়, এই মানে ডেঙ্গু কিংবা করোনা এর বাইরেও তো সাধারণ সর্দি কাশি সাধারণ ফ্লু হতে পারে, সর্দি কাশি, জ্বর। সেক্ষেত্রে বুঝবে কিভাবে যে এটা সাধারণ সর্দি কাশি নাকি আবার অন্য কিছু? এবং সাধারণ সর্দি কাশি হলে যে কোনো একটা স্কুলগামী শিশু বলেন কিংবা ছোট বাচ্চাদের দেখাশোনাটা আসলে কিরকম? এই জন্যই তো বললাম যে চিকিৎসকের শরণাপন্ন হওয়া, কারণ তার তো হলো ডেঙ্গু নাকি কোভিড নাকি অন্য কোনো ডিজিজ দিয়ে আক্রান্ত, হ্যাঁ শনাক্ত হওয়া দরকার। সেটা নর্মাল ফ্লু ভাইরাস দিয়ে আক্রান্ত হতে পারে, অথবা টাইফয়েড হতে পারে, ফুড পয়জন হতে পারে, বিভিন্ন রোগ হতে পারে। সে তো বাসা থাকলে বুঝবে না সে কোনটা দ্বারা আক্রান্ত হচ্ছে। এই জন্য শুরুতেই চিকিৎসকের শরণাপন্ন হবে, চিকিৎসক তাকে বলে দিবে যে আসলে আপনি কোন সমস্যাটা দেখা দিয়েছে এবং কি করা দরকার। অবশ্যই সেবাটা নিতে হবে এবং ডাক্তারের কাছে আসতে হবে, ডাক্তারের কথা শুনতে হবে যে না ঠিক আছে ডাক্তার তার ভালোর জন্য বলছে, এই বোর্ডটা তো থাকতে হবে। অনেক কাছে হ্যাঁ ডাক্তার কাছে দেখালো কিন্তু মানলো না, না ডাক্তার কি বলো না বলে শুনবো না, কিন্তু বিশ্বাসের জায়গাটা, আস্থার জায়গাটা ধরে রাখতে হবে। দর্শক উদ্দেশ্যে বলতে চাই আসলে এখন যেহেতু ডেঙ্গু মৌসুম চলছে, বর্ষা মৌসুমে, এবং সাথে যদি বলি এখন কোভিডেরও কিন্তু একটু বেশি দেখা যাচ্ছে আক্রান্তের সংখ্যা, সাথে তো সিজনাল ফ্লু আছে, অন্যান্য রোগ তো আছে, ফুড পয়জনিং থেকে শুরু করে, যেহেতু গরমও কিন্তু পড়ছে, সেক্ষেত্রে সবাইকে বলবো আপনারা আসলে যেটাই করেন অবশ্যই যদি আপনারা কোনো কিছুতে আক্রান্ত হন, যদি বলে আপনার জ্বর হয়, কাশি বা যে কোনো একটা সমস্যা হলে চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং চিকিৎসকের কথা মতো চলবেন। অবশ্যই আপনারা নিজেরা বাড়িতে নিজেদের মতো অ্যান্টিবায়োটিক খাবেন না বা চিকিৎসা নেবেন না, এবং সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য নিজের দিকটা নিজে খেয়াল রাখা। ডেঙ্গুর ক্ষেত্রে বংশবিস্তার রোধ করার জন্য আপনি যেটা করা দরকার, বাসা বাড়িতে পানিটা ফেলে না রাখা, অথবা 3 দিন পর পানিটা ফেলে দেওয়া, এবং ঢাকনা দিয়ে রাখা, অথবা করোনা হলে সেই জায়গার জন্য চিকিৎসার জন্য কি করা দরকার, চিকিৎসকের পরামর্শ নেওয়া, সব কিছু মিলে যদি বলি জীবনযাত্রা আমার উন্নয়ন করার জন্য আপনাকে একটু ব্যায়াম করা, নিয়ম মতো ঘুমানো এবং পরিমাণ মতো আপনার পুষ্টিকর খাবার খাওয়া, এগুলো মানতে হবে এবং চিকিৎসকের শরণাপন্ন হবেন। এবং আপনারা সুস্থ জীবনযাত্রার জন্য অবশ্যই নিজে ভালো থাকবেন, পরিবারকে ভালো রাখবেন, দেশকে ভালো রাখবেন। আয়শা আপা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আয়নার সময় মুখোমুখি অনুষ্ঠানে আসার জন্য, এবং আমাদের দর্শকদের এত ভালো ভালো পরামর্শ দিয়েছেন। আমরা আশা করব তারা সেটা মেনে চলবেন এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের সময় আয়নার সময় মুখোমুখি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানার জন্য অবশ্যই ধন্যবাদ কর্তৃপক্ষকে। সুপ্রিয় দর্শক, আমরা বুঝতে পারছেন যে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আমি আবারও আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই যে এখন বর্ষাকাল, বৃষ্টির এই সময়ে আমরা অনেক বেশি রোমান্টিক হব, আমরা বৃষ্টি উপভোগ করবো, সেটা ঠিক আছে, কিন্তু পাশাপাশি এই সময়ে যে অনেক বেশি ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে মানুষ এবং আবার নতুন করে করোনা দেখা দিয়েছে, সেই বিষয়ে আমরা সবাই সচেতন হব। আমরা সচেতন থাকব, স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং সবাই সুস্থ থাকব, সুন্দর থাকব। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আবার দেখা হবে নতুন পর্বে। সবাই ভালো থাকবেন।